হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এখন শুরু হচ্ছে স্ট্যাটিক্স বা স্থিতিবিজ্ঞানের যে ইম্পর্টেন্ট কোশ্চেন এমসিকিউ কোশ্চেন এগুলো তোমরা যদি ভালো করে মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমাদের সেমিস্টার ওয়ানে এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো আসবে আশা করছি এর মধ্য থেকেই কমন পেয়ে যাবে। ওই জন্য তোমাদেরকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো এই চ্যাপ্টারের যে কটা এমসিকিউ ইম্পর্টেন্ট আমি বেছে বেছে সেই এমসিকিউ কটায় নিয়েছি। প্রত্যেকটা এমসিকিউ ভালো করে দেখবে এবং অ্যান্সারগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবে। দেখো ফার্স্টে যে কোশ্চেনটা আছে কি বলেছে, মূলবিন্দুর সাপেক্ষে দুটি সমান ভরের অবস্থান ভেক্টর যথাক্রমে পি ও কিউ, এদের ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর হলো। দেখো এর আগেও আমরা পড়েছি যে ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর সেটা যদি আর সিএম হয়, দেখো আর সিএম এর ফর্মুলা কি ছিল, M1 R1 ভেক্টর প্লাস M2 R2 ভেক্টর বাই কত M1 প্লাস M2। এটা যদি ধরো আরও থাকে তাহলে তখন কী হবে M3 R3 ভেক্টর প্লাস M4 R4 ভেক্টর বাই নিচে কী হবে এখানে M3 প্লাস M4, এরকম যত থাকবে চলবে। এখানে R1 আর R2টা হচ্ছে কি অবস্থান ভেক্টর। এবার এখানে দেখো কটা বস্তু বলেছে, দুটো বস্তু, এবং দুটো বস্তুর ভর কি সমান এবং অবস্থান ভেক্টর সেটা বলে দিয়েছে, একটার পি আর একটার কিউ। তাহলে এখান থেকে দেখো এই যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেন অনুসারে ভর কেন্দ্রের যে অবস্থান ভেক্টর আর সিএম, দেখো দুটোর ভর সমান, আমরা দুটোকে এম ধরে নিচ্ছি। তাহলে প্রথমটার এম আর তার অবস্থান ভেক্টর দেখো বলে দিয়েছে কত পি, তাহলে পি ভেক্টর প্লাস আর একটার ভরও কত এম এবং তার অবস্থান যে ভেক্টর সেটা হচ্ছে কিউ ভেক্টর বাই নিচে কি ভর দুটোর যোগফল এম প্লাস এম। দেখো উপরে আমরা যদি এমটাকে কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর বাই নিচে কত 2m, এম কেটে দাও তাহলে এটা সমান কি আসছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর বাই কত 2। তাহলে এটাই হচ্ছে ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর। তার মানে দেখো উত্তর যেটা আসছে সেটা হচ্ছে অপশান বি। তাহলে অপশান বিটা হবে তোমার সঠিক উত্তর। পরের যে কোশ্চেন দেখো একই রকমের, জাস্ট অবস্থান ভেক্টর যেটা সেটা আলাদা বলেছে, একটা স্মল আর আর একটা হচ্ছে কি ক্যাপিটাল আর। ভালো করে মনে রাখতে হবে এই কোশ্চেনটা, ভর যদি আলাদা বলে দেয় তাহলে তখন কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এবার আমরা নেক্সট যে কোশ্চেন সেটাই চলে যাচ্ছি। দেখো কি বলেছে, 1 মিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুতে 3 কেজি 4 কেজি ও 5 কেজি ভরের 3টি বস্তু রাখা আছে, এই সংস্থার ভর কেন্দ্র হলো। তাহলে দেখো একটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহু তার দৈর্ঘ্য বলে দিয়েছে কত 1 মিটার। তাহলে আমরা এরকম একটা ধরে নিচ্ছি সমবাহু ত্রিভুজ, এটা একটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম। এখানে যে ভরটা আছে সেই ভরটা দেখো বলে দিয়েছে কত 3 কেজি, এখানে যে ভরটা আছে সেটা দেখো বলে দিয়েছে কত 4 কেজি, আর এখানে যে ভর আছে সেই ভরটাকে বলে দিয়েছে কত 5 কেজি। এবার আমাদেরকে জানতে চেয়েছে ওই সংস্থার ভর কেন্দ্র, মানে ভর কেন্দ্রের স্থানাঙ্ক ক্যালকুলেশন করতে। আমরা এইটাকে একটা অক্ষ ধরে নিচ্ছি, মানে এইটাকে ধরে নিলাম এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে কি মূল বিন্দু, ঠিক আছে। এইবার আমরা অবস্থান ভেক্টর ক্যালকুলেশন করব। আচ্ছা এখানে যে ভরটা আছে এই ভরটা যদি আমরা স্থানাঙ্ক দেখি তাহলে এটা অবশ্যই 0, কত 0 হবে। আর এটা যদি স্থানাঙ্ক দেখি তাহলে কত আসছে, এটা দেখো এই বাহুটার দৈর্ঘ্য 1 মিটার, তাহলে এটা হবে দেখো 1, কত 0। আর এটা স্থানাঙ্ক কত হবে, এটা দেখো যেহেতু একটা সমবাহু ত্রিভুজ এইটুকু হচ্ছে তোমার দেখো টোটালটাই 1 মিটার যদি হয় তাহলে অর্ধেক, তার মানে হাফ হবে, আর এইটা হবে উচ্চতা।
আচ্ছা, উচ্চতার ফর্মুলা একটা আছে সমবাহু ত্রিভুজে, তাহলে এর স্থানাঙ্ক দেখো এক্সের ভ্যালু কত 0.5, আর এইটা হচ্ছে কি উচ্চতা মানে ওয়াই অক্ষ যেটা, সে ওয়াই স্থানাঙ্কের মান হবে এই সমবাহু ত্রিভুজের উচ্চতাটা। আর সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু, যেহেতু বাহুটা 1 আছে ওই জন্য আমরা এটাই বসিয়ে দিলাম। ঠিক আছে, এইবার তাহলে দেখো এর স্থানাঙ্ক ওর স্থানাঙ্ক পেয়ে গেলাম আমরা। এবার যেটা সেন্টার অফ মাসের ফর্মুলা হয় দেখো XCM, এটার ফর্মুলা কি হয় M1 x1 প্লাস M2 x2 প্লাস M3 x3 বাই নিচে কত হবে M1 প্লাস M2 প্লাস কত M3, এটা হচ্ছে ফর্মুলা। এবার আমরা ভ্যালুগুলো কি করব, পুট করব। তাহলে দেখো M1 এর যে ভ্যালু এটাকে আমরা M1 ধরে নিচ্ছি, এটা M2 আর এটা M3, তাহলে M1 এর ভ্যালু কত 4, আর ওর x1 এর ভ্যালু দেখো কত 0, আর এটা হচ্ছে M2 তার ভ্যালু হচ্ছে কত 5, আর x এর ভ্যালু দেখো এর কত 1, তাহলে 1 বসিয়ে দিলাম, আর এর ভর হচ্ছে কত 3, আর তার x এর ভ্যালু হচ্ছে কত 0.5, বাই নিচে কি সব ভরগুলা যোগফল, তাহলে সব ভরগুলা যদি যোগ করো দেখো এটা হচ্ছে 4 আর 3 7, আর এখানে 5 মানে 12, তাহলে নিচে একবারে আমরা 12 বসিয়ে দিলাম। তাহলে এটা দেখো কত আসছে 5, আর এখানে দেখো 3 ইন্টু 0.5 ওইটা মানে আসবে 1.5, আর এটার সঙ্গে যদি তুমি যোগ করো তাহলে 6.5কে আমরা এইটা দিয়ে কি করব, ভাগ করব। ঠিক আছে, 6.5 ডিভাইডেড বাই কত 12, এটার ক্যালকুলেশন করবে মোটামুটি আসবে 0.54। তাহলে XCM এর ভ্যালু কত আসছে 0.54, আর এখানে যে অপশানগুলো দেওয়া আছে দেখো 0.54 XCM এর ভ্যালু একটাই আছে এইটা, তার মানে এইটা তোমার উত্তর আসবে। তাও আমরা পরেরটা ক্যালকুলেশন করে একবার দেখি YCM। তাহলে দেখো YCM এর ফর্মুলা হচ্ছে M1 Y1 প্লাস M2 Y2 প্লাস M3 Y3 বাই নিচে কত M1 প্লাস M2 প্লাস M3। এবার ভ্যালুগুলো কী করবো আমরা বসাবো দেখো, তাহলে M1 এর ভ্যালু এইটা 4, আর ওর M1 এর যে Y স্থানাঙ্ক সেটা দেখো 0, আর M2 যে ভর সেটা কত 5, তাহলে এখানে 5, আর তার Y স্থানাঙ্কের ভ্যালু 0, M3-র ভ্যালু কত আছে, আচ্ছা M3-র ভ্যালু আছে 3, তাই তো, তাহলে M3-র ভ্যালু হচ্ছে 3, আর Y স্থানাঙ্কের ভ্যালু হচ্ছে √3 কত 2, আর নিচে দেখো কত আছে 12, এটা আসবে। এবার আমরা একটু যদি দেখি তাহলে দেখো উপরে কি আসছে, এখানে আছে 3√3, তাহলে এটা হলো 3√3, আর 2 ইন্টু 12 মানে কত 24, এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে মোটামুটি আসবে 0.216, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এর ভর কেন্দ্রের যে স্থানাঙ্ক বা অবস্থান ভেক্টর তো যায়নি, ভর কেন্দ্রের স্থানাঙ্ক দেখো এইটা হবে অ্যান্সার, অপশান সি 0.54 মিটার, 0.216 মিটার, এইটা অ্যান্সার। তাহলে এই যে XCM YCM, এবার যদি ধরো 3টে পার্টিকেল থাকে তাহলে তখন তার ক্ষেত্রে ZCMও থাকবে। তাহলে জাস্ট ফর্মুলাটা তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, তাহলেই প্রবলেম হয়ে যাবে। ওইরকম আর একটা কোশ্চেনও ছিল। আচ্ছা, এরপরে 3 নম্বরে যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, M1 এবং M2 ভর বিশিষ্ট দুটো বস্তু পরস্পর থেকে r দূরত্বে রয়েছে, বস্তু দুটির ভর কেন্দ্র M, বস্তু দুটির ভর কেন্দ্র M ভর থেকে যত দূরে অবস্থিত তা হলো। আচ্ছা, এখানে দেখো ভর দুটো বলেছে, একটা M1 আর একটা M2, আর এখানে যেটা দেওয়া আছে M, অ্যাকচুয়ালি ওখানে হয় M1 হবে নাহলে M2 হবে, একটু প্রিন্টিংয়ে মিস্টেক আছে। তাহলে ব্যাপারটা একটু জাস্ট ভালো করে মনোযোগ দিয়ে শোনো, তাহলে এখান থেকে যে কোনো কোশ্চেন আসলে কিন্তু তোমরা করতে পারবে। দেখো এখানে একটা ভর আছে M1, আর এখানে একটা ভর আছে কত M2, আর তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বটা হচ্ছে কত r, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r।
একটা জিনিস মনে রাখবে, যদি এই ভর দুটো সমান হয় তাহলে তাদের সেন্টার অফ মাস বা ভর কেন্দ্র সেটা কোথায় অবস্থিত হবে? মিডিলে হবে। কিন্তু যদি ভর দুটো সমান না হয় তাহলে কিন্তু এদের সেন্টার অফ মাস মিডিলে হবে না। যদি ধরো M1টা বড় হয় তাহলে M1-এর দিকে কিছুটা এগিয়ে থাকবে, আর যদি M2টা বড় হয় তাহলে কিছুটা M2-র দিকে এগিয়ে থাকবে। আমরা ধরে নিচ্ছি এখানে M2টা বেশি, তাহলে এইরকম পজিশানে কি থাকবে? সেন্টার অফ মাস থাকবে। এবার এই সেন্টার অফ মাস যেটা, সেটাকে তুমি ধরে নাও M1 ভরের যে বস্তু সেখান থেকে R1 ডিস্টেন্সে আছে, আর M2 ভরের যে বস্তু সেখান থেকে R2 ডিস্টেন্সে আছে। তাহলে এইখানে এই R1 আর R2 তার সমীকরণ কী হবে সেটা একটু মনোযোগ দিয়ে শুনে নাও। তাহলে R1 যেটা হবে, দেখো R1 তার সমীকরণ হচ্ছে অন্য যে ভরটা থাকবে, অন্য ভর মানে M2 ইন্টু হচ্ছে ওই ভর দুটোর মধ্যে দূরত্ব যেটা এখানে বলে দিয়েছে R, বাই হচ্ছে ভর যে দুটো আছে তাদেরকে যোগফল। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে M1 ভর থেকে সেন্টার অফ মাসের যে ডিস্টেন্স সেটা R1, তাহলে R1 সমান হবে অন্য যে মাস আছে সেইটা ইন্টু তাদের মধ্যবর্তী ডিস্টেন্স বাই যে দুটো মাস বা ভর আছে তাদের যোগফল। ঠিক একই রকমভাবে R2 সমান হবে অন্য যে ভর, অন্য ভর মানে কত? M1 ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব R বাই কি ভর দুটোর যোগফল। তাহলে এই যে ফর্মুলা দুটো, এই ফর্মুলা দুটো ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে। এবার মাসের ভ্যালু যদি তোমার বলে দেয়, হয়তো একটা 3 কেজি একটা 5 কেজি বলে দিল, তাদের মধ্যবর্তী দূরত্ব কি বলে দিল, তাহলে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব, তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে। এবার এখানে দেখো যদি এটা M1 ভর হয় তাহলে তখন কোনটা উত্তর হবে? এইটা। আর যদি M2 ভর হয় তাহলে তখন দেখো হবে এইটা। যেহেতু এখানে M1 M2 বলেনি, M বলে দিয়েছে, ওই জন্যে অ্যান্সারটা কোনটা বোঝা যাচ্ছে না। যদি ওটা M1 হয় তাহলে তখন দেখো অ্যান্সার হবে B, আর যদি M2 হয় তাহলে তখন হবে A। নিয়মটা ভালো করে মনে রাখতে হবে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে যে কোনো প্রবলেম কিন্তু করতে পারবে। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে? 4টি ভর M, 2M, 3M ও 4Mকে একটি বর্গক্ষেত্রে 4টি কোণায় রাখা হলো। বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর মাপ 10 সেন্টিমিটার হলে সংস্থার ভর কেন্দ্র কত হবে? আচ্ছা, আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করে নিই। এটা একটা বর্গক্ষেত্র, কটা ভর আছে? 4টে কোণায় আছে। দেখো এখানে একটা ভর, এটাকে আমরা ধরে নিচ্ছি M, তারপরে এটা হচ্ছে ভর, এটা হচ্ছে 2M, আর এখানে যে ভরটা আছে এটা দেখো বলে দিয়েছে 3M, আর এখানে যে ভরটা আছে দেখো সবার কিন্তু মান আলাদা। এখানে যে ভরটা আছে এটা হচ্ছে 4M। দেখো এখানে একটা জিনিস বলে দিই যে বর্গক্ষেত্রে যে 4টে কর্নার আছে, তো ভরগুলা আমি দেখো এখানে M বসিয়েছি, এখানে 2M, এখানে 3M, এখানে 4M। কেউ যদি এখানে 4M বসায়, এখানে 3M বসায়, এখানে 2M আর এখানে M বসায়, তাহলে কিন্তু অ্যান্সার আলাদা আসবে। দেখো এখানে যে কোশ্চেন, সেই কোশ্চেনটাতে কিন্তু অ্যাকচুয়ালি তোমার ডায়াগ্রাম বা চিত্র সেটা কিন্তু দেওয়া থাকবে। তাহলে সেই যে ভরগুলো যে পজিশনে দেয়া থাকবে তার রেসপেক্টে কিন্তু সেন্টার অফ মাসটা ক্যালকুলেশন করতে হবে। এখানে জাস্ট বলেছে কিন্তু ছবিটা দেয়নি, কিন্তু অ্যাকচুয়ালি এর ছবিটা কোনটা হবে? এইটা। এখানে M, এখানে 2M, এখানে 3M আর এখানে 4M। আমরা এই যে পয়েন্ট, এটাকে মূল বিন্দু যদি ধরে নিই তাহলে এই দিকটা হলো X অক্ষ, আর এই দিকে যে অক্ষ এটা হচ্ছে কি Y অক্ষ। তাহলে এইখানে এই M যে ভরটা আছে এটাকে আমরা জাস্ট মনে মনে M1 ধরছি। এর স্থানাঙ্ক দেখা হবে 0,0, যেহেতু মূল বিন্দুতে আছে। এর স্থানাঙ্ক দেখো অ্যাকচুয়ালি কত আসবে? 10,0, কারণ এই বর্গক্ষেত্রে এটার বাহুর দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার। তাহলে এইটুকু হচ্ছে 10, আর Y অক্ষ বরাবর যেহেতু যায়নি, X অক্ষের উপরে অবস্থান করছে, তাহলে এটা 8। আর এর স্থানাঙ্ক দেখা হবে 10,10, ঠিক আছে, 10,10। আর এর স্থানাঙ্ক হবে দেখো 0,10। নিশ্চয়ই তোমরা স্থানাঙ্ক সব ওগুলা ক্লাস 8 থেকে পড়ে আসছো, না 9 থেকে, আশা করছি বুঝতে পারছো। এবারে আমরা কি করব? XCM ক্যালকুলেশন করব।
xcm। দেখো তোমরা যখন ক্যালকুলেশন করবে প্রত্যেকটা ভ্যালু বসানোর দরকার নেই। দেখো এটা m আর এর x স্থানাঙ্ক কত 0, ওইটা লেখার দরকার নেই, বা এটা তোমার 0 লেখা থাকলো, প্লাস এটার ভর কত 2m, তাহলে 2m আর এর x স্থানাঙ্ক দেখো কত আছে 10, তাহলে 10 বসিয়ে দিলাম, প্লাস এর ভর কত 3m আর ওর x স্থানাঙ্ক দেখো 10, আর লাস্টে এটা ভর 4m, কিন্তু x এর ভ্যালু কত 0, তাহলে এই পার্টটাও কি 0 আসবে, আর নিচে কি ভরগুলোর যোগফল। দেখো এটা m আর 2m, তাহলে 3m, আর এখানে আছে দেখো 3m 6m, আর এখানে 4m, মানে 10m আসবে। একবারে আমি করে দিচ্ছি 10m। উপরে দেখো এটা সমান আসছে 20m আর ওইটা হচ্ছে 30m, বাই নিচে কত আসছে 10m। আচ্ছা এটা সমান কত আসছে 50m বাই নিচে কত 10m, তাহলে এটা কাটলো, একটা 0 কাটলো, তাহলে দেখো এখান থেকে কত আসছে 5, তাহলে xcm এর ভ্যালু কত আসছে 5। দেখো অপশান দেখে আমরা বুঝতে পারছি প্রথমটা হবে, তাও আমরা ycmটা ক্যালকুলেশন করব। ycm দেখো প্রথমটা দেখো অবশ্যই কী হবে 0 হবে, তাহলে 0, পরেরটাও যেহেতু y এর ভ্যালু 0 ওটাও 0 হবে, প্লাস তারপরেরটা দেখো 3m আর ওর y এর ভ্যালু 10, আর এখানে দেখো ভরটা হচ্ছে 4m আর y এর ভ্যালু হচ্ছে 10, বাই নিচে কত হবে, নিচে একটু আগে আমরা দেখলাম 10m। আচ্ছা উপরে দেখো এটা হচ্ছে 30m আর এখানে 40m, তার মানে 70m, তাহলে উপরে হচ্ছে 70m আর নিচে হচ্ছে 10m, তার মানে এটা সমান 7। তাহলে ভরকেন্দ্রের যে স্থানাঙ্ক সেটা হবে দেখো 5, কত 7, তার মানে অপশান ই যেটা সেটা হবে সঠিক উত্তর। দেখো এইরকম টাইপেরই আর একটা কোশ্চেন দেওয়া আছে, ওখানে জাস্ট বর্গক্ষেত্রের বাহুটাকে কি এ হিসেবে ধরে নিয়েছে। আমরা এবার নেক্সট যে কোশ্চেন আছে সেটাতে চলে যাব। দেখো কি বলেছে, 2 কেজি 3 কেজি এবং 4 কেজি ভরের 3টি বিন্দু ভর যথাক্রমে, দেখো বিন্দু ভরগুলা স্থানাঙ্ক বলে দিয়েছে 2, 0, 0,3, -1, 2 বিন্দুতে রাখা হলে এদের ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে। তাহলে একবারে আমরা করে দিচ্ছি, দেখো xcm ক্যালকুলেশন করব। xcm এর ফর্মুলা কি m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3 বাই m1 প্লাস m2 প্লাস m3। একটা মনে রাখবে যে সেন্টার অফ মাস ক্যালকুলেশন করা একটা কিন্তু মাস্ট আসবেই মাস্ট। তাহলে এই সেন্টার অফ মাস ক্যালকুলেশন করার যে ফর্মুলা সেগুলো তোমাকে ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা দেখো m1 মানে প্রথম ভর, সেটা বলে দিয়েছে কত 2 কেজি, তাহলে 2 ইন্টু কি তার x স্থানাঙ্ক, দেখো কত 2 দেওয়া আছে এখানে, তাহলে ইন্টু 2 প্লাস দিয়ে কি m2 ভর কত আছে 3 কেজি ইন্টু তার x স্থানাঙ্ক, দেখো কত 0, তাহলে 0 বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে m4, আচ্ছা m4 না m3, এর ভ্যালু 4 আর তার x স্থানাঙ্ক দেওয়া আছে কত -1, বাই সব ভরগুলার কি যোগ। এখানে দেখো 2 আর 3 5 আর এখানে 4, তার মানে 9, তাহলে এটা 9 হলো। তাহলে এটা দেখো 4 আর ওটা -4 বাই কত 9, তার মানে এটা সমান দেখো 0 আসছে, 0 আসলো। ঠিক একই রকমভাবে আমরা ycmটা ক্যালকুলেশন করব। তাহলে m1 y1 এই ফর্মুলায় বসাতে হবে, তাহলে m1 এর জায়গায় 2 আর এর y স্থানাঙ্ক দেখো কত আছে 0 প্লাস m2 জায়গায় কত 3, y স্থানাঙ্কের ভ্যালু কত আছে 3, তাহলে এটা 3 প্লাস এটা দেখো 4 আর y স্থানাঙ্ক হচ্ছে 2 বাই নিচে কত 9। আচ্ছা এটা তো 0 হয়ে গেল, এটা হচ্ছে 9 আর এটা 8 মানে 17, 8 আর 9 17 বাই কত 9, তাহলে এর স্থানাঙ্ক আসছে 0,17/9, দেখো 0,17/9, তার মানে দেখো অপশান বি যেটা সেটা হবে সঠিক উত্তর। বোঝা গেল? আচ্ছা নেক্সট যে কোশ্চেন আছে দেখো, 1 কেজি ও 3 কেজি ভরের দুটি বস্তুর অবস্থান ভেক্টর যথাক্রমে এটা বলে দিয়েছে,
আর বলে দিয়েছে ওদের ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর ক্যালকুলেশন করতে। প্রথমে কিন্তু আমি একটা বলেছিলাম যে ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর RCM, এটার ফর্মুলা কি হয়, M1 R1 ভেক্টর প্লাস M2 R2 ভেক্টর বাই নিচে কি হবে M1 প্লাস M2। এই ফর্মুলাটা আমরা কি ইউজ করব? দেখো M1 এর জায়গায় 1 আর M2 এর জায়গায় কত বলা আছে 3। আচ্ছা এখানে দেখো M1 এর জায়গায় 1 বসিয়ে দিলাম আর R1 এর অবস্থান ভেক্টর বলে দিয়েছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ প্লাস M2 এর ভ্যালু 3 আর তার অবস্থান ভেক্টর মাইনাস 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কত k ক্যাপ বাই ভর দুটো যোগফল, একটা 1 আর 3 যোগ করলে 4 হবে। ঠিক আছে, এবার দেখো এখানে এটা থাকছে i ক্যাপ 2j ক্যাপ প্লাস k ক্যাপ আর পরেরটা দেখো আসবে মাইনাস 9i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 3k ক্যাপ বাই নিচে কত 4। এখানে দেখো i ক্যাপ আর ওখানে মাইনাস 9i ক্যাপ, তার মানে মাইনাস 8i ক্যাপ। এখানে দেখো দিয়ে মাইনাস দিয়ে কি হবে, মাইনাস দিয়ে 4j ক্যাপ আর লাস্টেরটা দেখো কি আসবে 4k ক্যাপ। এখানে k ক্যাপ প্লাস আছে তার আগে আর ওখানে 3k ক্যাপ আছে, তার মানে 4k ক্যাপ হয়ে গেল আর নিচে তাকে 4 দিয়ে ভাগ। এটাকে 4 দিয়ে ভাগ করলে মাইনাস 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ। তাহলে এটা হচ্ছে অ্যান্সার মাইনাস 2i ক্যাপ। এটা কি অপশানে আছে? এটা অপশানেই নাই। মাইনাস 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস কত k ক্যাপ, এটা অ্যাকচুয়ালি অ্যান্সার হবে কিন্তু এখানে অ্যান্সার একটাও দেওয়া নাই, মানে ভুল আছে, বুঝলে? এটাই অ্যান্সার আসছে। দেখো ক্যালকুলেশনটা তাও তোমরা একবার চেক করে নেবে। দেখো নেক্সট যে কোশ্চেন কি বলেছে, দুটি অভিন্ন কণা v1 ও v2 বেগে চলছে আর কি, এদের ভর কেন্দ্রের গতিবেগ হবে, বা এখানে এত বেগে চললে এদের ভর কেন্দ্রের গতিবেগ হবে। তাহলে দেখো দুটি কণা কি বলেছে অভিন্ন, ভালো করে মনে রাখবে, দুটো কণা যদি একটার বেগ v1 হয় আর একটার v2 হয় তাহলে তাদের ভর কেন্দ্রের যে বেগ তার ফর্মুলা হচ্ছে VCM সমান M1 v1 প্লাস M2 v2 বাই M1 প্লাস M2, এটা হচ্ছে ফর্মুলা। এগুলো যদি ভেক্টর থাকে তাহলে মাথায় ভেক্টর বসবে, কারণ দেখো অ্যাকচুয়ালি বেগ কী রাশি হয়, ভেক্টর রাশি হয়, ওই জন্য ভেক্টর রাশিটা দিয়ে দিলাম। আচ্ছা দেখো এখানে কোশ্চেনে কি বলেছে, দুটি ভর অভিন্ন, দুটো m, তাহলে এটা m আর প্রথম যেটা সেটা দেখো বলেছে v1 আর পরের ভরটাও m, এর গতিবেগ কত v2 বাই ভর দুটো যোগফল, একটা m আর একটা m। তাহলে উপরে দেখো mটা কমন নিলে v1 ভেক্টর প্লাস v2 ভেক্টর বাই নিচে কত 2m, mm কেটে গেল, তাহলে এটার সমান কি আসছে, আচ্ছা দেখো v1 ভেক্টর প্লাস v2 ভেক্টর বাই কত 2, তাহলে এটা হবে অ্যান্সার। তার মধ্যে দেখো অপশান এ যেটা সেটা হচ্ছে সঠিক। এবার আমরা নেক্সট যে কোশ্চেন সেটাই চলে যাব। দেখো কি বলেছে, তিনটি বল P2P এবং √2P এর ক্রিয়ায় একটি কণা সাম্যাবস্থায় আছে, প্রথম দুটি বলের মধ্যবর্তী কোণের মান কত? দেখো তিনটি বলের ক্রিয়ায় কোনো একটা বস্তু সাম্যাবস্থায় আছে, সাম্যাবস্থার শর্ত হচ্ছে যে কোনো একটা বস্তুর উপরে ক্রিয়াশীল মোট বল তার মানে বলের সমষ্টি যেটা সেটা কী হবে 0 হবে, বা এখানে তিনটে বল যেহেতু দেওয়া আছে তার মানে দুটো বলের লব্ধি তৃতীয়টা সমান এবং বিপরীতমুখী হবে, তবেই দেখো হবে 0 হবে। যদি দুটো বলের লব্ধি তৃতীয়টা সমান এবং বিপরীতমুখী হয় তাহলে সেখানে লব্ধি বল বা মোট বল কী হবে 0 হবে, তবেই কিন্তু বস্তুটা কী হবে সাম্যাবস্থায় থাকবে। তাহলে দেখো প্রথমে যে দুটো বল আছে একটা P আর একটা P, আমরা জানি না তাদের মধ্যে অ্যাঙ্গেল কত, আমরা ধরে নিচ্ছি তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে এই দুটো লব্ধি যদি দেখি তাহলে লব্ধি দেখো আসবে √p² প্লাস p²
প্লাস 2 ইন্টু পি ইন্টু কত কস থিটা, যেখানে থিটাটা কি পি আর পি এর মধ্যবর্তী কোণ। তাহলে এই লব্ধিটা যদি তৃতীয়টা সমান হয় এবং তারা যদি বিপরীতমুখী হয়, সমান মানে এটা দেখো √2 ইন্টু কত পি, তবেই দেখো লব্ধিটা শূন্য হবে বা বস্তুটা সাম্য অবস্থায় থাকবে। তাহলে আমরা এবার এখান থেকে থিটার ভ্যালুটাকে ক্যালকুলেশন করব। দুদিকে স্কোয়ার করো, এটা যোগ করলে দেখো হবে 2p স্কোয়ার আর এটা 2p স্কোয়ার ইন্টু কস থিটা, এটার সমান 2 ইন্টু দেখো পি স্কোয়ার। এটা আসছে এখান থেকে 2p স্কোয়ার যদি আমরা কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস কস থিটা, এটার সমান কত আসছে 2p স্কোয়ার। 2p স্কোয়ার 2p স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে 1 প্লাস কস থিটা, এইটা সমান 1, তাহলে কস থিটা সমান কত 0, তার মানে থিটা সমান কত 90 ডিগ্রি। তাহলে যদি পি ভেক্টর দুটো পরস্পর 90 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে এই তিনটে বলের ক্রিয়ায় টোটাল যে সংস্থা, সেই সংস্থাটা কী হবে সাম্য অবস্থায় বা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট যে কোশ্চেন আছে সেটাই আমরা চলে যাব। দেখো 9 নম্বর, প্রদত্ত চিত্রে T1 ও T2 হলো সুতো দুটি টান, তাহলে T1 এর মান কত হবে? দেখো ল্যামির উপপাদ্যতে আমরা পড়েছি যে তিনটি বলের ক্রিয়ায় কোনো একটা বস্তু যদি সাম্য অবস্থায় থাকে, তাহলে যে কোনো একটা বল আর অন্য দুটো বলের মধ্যবর্তী কোণের সাইনের যে অনুপাত, সেগুলা পরস্পর কী হবে সমান হবে। ল্যামির উপপাদ্য যদি কেউ না জেনে থাকো, আমার থিওরির ক্লাসে কমপ্লিট করা আছে, অবশ্যই তোমরা দেখে নেবে, আমি লিঙ্ক দিয়ে দেব। আচ্ছা দেখো, এখানে এই যে সংস্থা, সেই সংস্থাটা কিভাবে আছে সাম্য অবস্থায় আছে। কটা বল কাজ করছে? এখানে তিনটে বল কাজ করছে। একটা দেখো নিচের দিকে mg, এখানে T1 আর এখানে হচ্ছে কি T2, এই তিনটে ফোর্স বা বল কাজ করছে দিয়ে সাম্য অবস্থায় আছে। তাহলে যদি সাম্য অবস্থায় থাকে তাহলে আমরা ল্যামির উপপাদ্য কি অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা দেখো, এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয়, এই বরাবর যদি আমরা একটা রেখাটা নিই, তাহলে এই অ্যাঙ্গেলটা 60 আর এই অ্যাঙ্গেলটা দেখো 90, তার মানে এই টোটাল এখানে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা দেখো হবে, এই টোটাল এই অ্যাঙ্গেলটা হবে 150 ডিগ্রি। এটা হলো 150 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা যদি ক্যালকুলেশন করো এটা দেখো 120 ডিগ্রি আসবে। কারণ আমরা জানি এই টোটাল অ্যাঙ্গেলটা 360 ডিগ্রি, এটা 150, এটা 90 হলে ওটা কি 120। তাহলে তিনটের বলের মধ্যবর্তী কোণ আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে দেখো আমরা অবশ্যই এই জায়গাটায় এইটা লিখতে পারবো, একটা বল দেখো আছে T1, আর T1 ছাড়া বাকি যে দুটো বল আছে তাদের মধ্যবর্তী কোণ কত? এটা T1 আর বাকি যে দুটো বল আছে mg আর T2, তার মধ্যবর্তী কোণ কত? 150। তাহলে এখানে কি হলো, নিচে সাইন 150। আচ্ছা, T2 একটা বল আছে, তাহলে T2 আর T2 ছাড়া বাকি যে দুটো বল আছে, একটা T1 আর একটা mg, তাদের মধ্যবর্তী কোণ কত? 90। তাহলে সাইন 90 হয়ে গেল। আর একটা বল কাজ করছে, সেটা হচ্ছে mg। তাহলে mg আর mg ছাড়া বাকি যে দুটো বল আছে তাদের মধ্যবর্তী কোণ 120, তার মানে সাইন 120। এই তিনটে পরস্পর কী হবে সমান হবে, আমরা সমান করে দিলাম। আমাদের কোশ্চেনে কার ভ্যালু ক্যালকুলেশন করতে বলেছে? T1। তাহলে যেহেতু এরা পরস্পর সমান, তার মানে এইটা আর এইটা পরস্পর কী হবে সমান হবে, আমরা ওটাই করছি। তাহলে দেখো এখানে T1 বাই কত? সাইন 150। তাহলে সাইন যে 150 আছে ওইটাকে একবারে আমরা লিখছি সাইন 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, এটা লেখা যাবে। আর ডান দিকে দেখো আছে mg, এটাকে আমরা লিখছি সাইন 120 ডিগ্রির জায়গায় লিখছি সাইন 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। হলো? এবার এখানে দেখো এটা T1, এটা মানে দেখো কত হবে cos 60 ডিগ্রি, আর ডান দিকে এটা দেখো mg থাকলো, এটা হবে cos 30 ডিগ্রি। আমরা কি করব? T1 এর ভ্যালু ক্যালকুলেশন করব। তাহলে এখানে দেখো লিখছি T1 সমান mg ইন্টু এখানে দেখো cos 60 ডিগ্রি বাই নিচে কত আছে সাইন cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি। এবার ভ্যালুগুলা কি করব আমরা বসিয়ে দেবো, দেখো কি আসছে। তাহলে এখানে mg থাকলো, cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ,
আর নিচে দেখো 1/cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3 কত 2। তাহলে এই 2 কেটে গেল, তাহলে আলটিমেট দেখো আসছে mg বাই কত √3। তাহলে এটার সঠিক উত্তর হবে T1 mg বাই √3, মানে অপশান সিটা হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে ল্যামির উপপাদ্যটা ভালো করে মনে রাখতে হবে যে 3টে বলের ক্রিয়ায় কোনো একটা সংস্থার সাম্যাবস্থায় থাকলে যে কোনো একটা বল আর অন্য দুটো বলের মধ্যবর্তী কোণের সাইনের অনুপাতগুলো পরস্পর সমান হবে। এবার আমরা নেক্সট যে কোশ্চেন আছে সেটাই চলে যাব। দেখো কি বলেছে, কোনো দৃঢ় বস্তুর ভরকেন্দ্র সর্বদা বস্তুটির অভ্যন্তরে থাকে। এটা হলো বিবৃতি, কারণ বলেছে অভিকর্ষ ত্বরণের মান যদি সুষম হয় তাহলে বস্তুর ভরকেন্দ্র ও ভারকেন্দ্র হবে একটি অভিন্ন বিন্দু। ভালো করে দেখো, অভিকর্ষ ত্বরণের মান যদি সুষম হয়, বা তুমি ধরে নাও কোনো একটা সুষম বস্তু, প্রত্যেকটা জায়গায় তার অভিকর্ষ ত্বরণের ভ্যালু সেম, তাহলে সেখানে তোমার তার ভরকেন্দ্র আর ভারকেন্দ্র, ভরকেন্দ্র হচ্ছে যে বিন্দু বরাবর কোনো একটা বস্তুর উপরে বল প্রয়োগ করলে সে বস্তুটার শুধুমাত্র রৈখিক গতির সৃষ্টি হবে, কোনো কৌণিক বা ঘূর্ণন গতির সৃষ্টি হবে না, সেই বিন্দুটাকে বলা হচ্ছে ভরকেন্দ্র। আর ভারকেন্দ্র হচ্ছে যে বিন্দু দিয়ে কোনো একটা বস্তুর সমস্ত ওজন কাজ করে, সেটা হচ্ছে ভারকেন্দ্র। তাহলে যদি অভিকর্ষজ ত্বরণের মান সুষম হয় তাহলে সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি একই বিন্দুতে থাকবে, তার মানে এটা ঠিক আছে। আর প্রথম যে বিবৃতি সেটা কিন্তু ভুল, কারণ দেখো বস্তুর ভরকেন্দ্র সবসময় বস্তুটার অভ্যন্তরে নাও থাকতে পারে। এটা এক্সাম্পলটা মনে রাখবে, আমরা যদি কোনো একটা রিং নিই, দেখো রিং বা কোনো একটা চুড়ির মতো ধরে এরকম আছে তারের রিং, তাহলে এর উপাদান বা বস্তুটার মেটেরিয়ালসগুলো কোন দিকে আছে, চারিদিকে, কিন্তু যদি সেন্টার অফ মাস দেখি সেটা কিন্তু মিডিল পয়েন্টে থাকবে। তার মানে প্রথম যে বিবৃতি সেই বিবৃতিটা সঠিক না। তার মানে দেখো এ সঠিক নয়, কিন্তু আর হচ্ছে সঠিক, তার মানে এটা সঠিক উত্তর হবে অপশান ডি। এটা মনে রাখবে যে রিং তার সেন্টার অফ মাস তার উপাদানের বাইরে থাকে। কোশ্চেন এটা কিন্তু থাকে, অনেকগুলো অপশান দিয়ে দেবে, দিয়ে হয়তো বলল যে কোনটির ভরকেন্দ্র তার উপাদানের বাইরে অবস্থিত, তাহলে উত্তর হবে রিং। আচ্ছা, নেক্সট যে কোশ্চেন আছে দেখো, এই ল্যামির উপপাদ্য রিলেটেড একটি 10 কেজি ভরের ব্লক 3টি সুতোর সাহায্যে ঝোলানো আছে। চিত্র অনুযায়ী সুতোর টান T2 মান কত হবে? দেখো একই, এখানে দেখো এই T1 যেটা বলেছে অ্যাকচুয়ালি এটা হবে তার ওজন, মানে 10 ইন্টু অভিকর্ষ ত্বরণ G। ওজন মানে কি জানি আমরা, বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি বলা আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা দেখো কত হবে, 150 হবে। এখানে যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 150, আর এই অ্যাঙ্গেলটা যেহেতু 30 আছে, তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা যেটা আসবে সেটা দেখো 120। আর এখানে এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। কেন? কারণ দেখো এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এটা 60, এটা 30 আর এটা 90 হবে, কারণ আমরা জানি একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়। এইটা আর এটা মিলে 90, তাহলে এটা 90 হলে টোটালটা 180 হচ্ছে। এবার যেহেতু সাম্যাবস্থায় আছে, ল্যামির উপপাদ্যটা কি করব আমরা, অ্যাপ্লাই করব। তাহলে দেখো T2 আর T2 ছাড়া বাকি যে দুটো বল আছে 10 ইন্টু G আর T3, তার মধ্যবর্তী যে কোণ, আচ্ছা এটা T1 বাই কত সাইন 120 ডিগ্রি। আর একটা বল কি আছে T1, আর T1 ছাড়া যেটা বাকি আছে, আচ্ছা T3, এটা T3। এখানে একটা জিনিস মনে রাখবে, T1 যেটা সেটা হচ্ছে কি mg, তাহলে T3 ছাড়া যেটা আছে তার মধ্যবর্তী কোণ দেখো 150, তাহলে সাইন 150, আর বাকি দেখো 10 ইন্টু জি, তার মধ্যবর্তী কোণ কত, সাইন 90 ডিগ্রি, 90, তাহলে সাইন 90 হয়ে গেল। এবার আমাদের কার ভ্যালু ক্যালকুলেশন করতে হবে, T2, তাহলে এটার সঙ্গে এটা সমান করে দেবো। তাহলে দেখো T2 আর একটু আগে আমরা দেখলাম দেখো সাইন 120, এর জায়গায় লেখা যাবে কত, cos 30, এটা সমান 10 ইন্টু কত জি বাই নিচে কত সাইন 90-র ভ্যালু 1 হয়, তাহলে T2 সমান দেখো হবে 10,
আর জি এর ভ্যালু 10 যদি ধরে নিই তাহলে এটা 100 হয়ে গেল। আর cos 30-এর মান হয় √3 বাই কত 2, তার মানে এটা আসবে 50 ইন্টু √3, 50 ইন্টু √3, তার মানে অপশান ডি যেটা এটা হবে সঠিক উত্তর। এই হলো স্ট্যাটিক্স বা স্থিতিবিজ্ঞান থেকে মোট 11টা কোশ্চেন। তোমরা এই কোশ্চেনগুলোর মধ্যে থেকেই আশা করছি তোমাদের যে সামনে সেমিস্টার 1 এক্সাম সেখানে কমন পেয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। আর কোন চ্যাপ্টারের এই রকম টাইপের ভিডিও তোমাদের দরকার বা ক্লাস দরকার সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।